আমি এবার একবার পুরো ব্যাপারটাকে আবার বোঝাই। আমার পরিচয়টা এখানে দিয়েছি। এমবিবিএস পাস করেছি আমি কলকাতা থেকে 1986 আরজি কর মেডিকেল কলেজ। এমডি লখনৌ থেকে পাস করেছি, আর তারপরে দিল্লি AIIMS এইমস নিউ দিল্লি 6 বছর আমি ওখানে কাজ করলাম। 95-এ আমার মনে হলো কি হার্টের অসুখটাকে যদি আমরা বিনা কাটাকাটি করে হার্টের অসুখ যদি সারাতে পারি, তাহলে কেন এটাকে পুরো অন্য জায়গায় স্প্রেড করানো যাবে না। আর সেভাবে আমি আমার চাকরিটা ছেড়ে দিলাম, ওখানকার বেস্ট হাসপাতাল, ওখানে চাকরিটা ছেড়ে দিয়ে আমি সাওল শুরু করি। আর 95-এ আমার সাওলের প্রথম সেন্টার শুরু করি দিল্লিতে। তারপরে মুম্বাই, কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর। আজকের দিনে আমার কাছে 50,000 এমন পেশেন্ট আছেন, 50,000 এরকম পেশেন্ট আছে যাদের আমরা অপারেশন করতে দিইনি, যাদেরকে বলা হয়েছিল কালকে লাস্ট ডে, আজকে লাস্ট ডে, কাল পর্যন্ত বাঁচবেন না, আরামসে চলছে, কোনো অসুবিধা হয়নি। তো এটা ভেবে রাখুন, যদি আপনি আমার কথাগুলো বুঝতে পারবেন আর ফলো করবেন, তাহলে খুব একটা কষ্ট হওয়ার কথা নয়, অপারেশন করাবার কোনো দরকার পড়ে না। সাওলের মানে আপনি জানেন তো, সায়েন্স অ্যান্ড আর্ট অফ লিভিং। মানে কি, মেডিকেল সায়েন্স থেকে আমি সব জিনিস নিয়েছি, কেবল 3টে জিনিস বাদ দিয়েছি। মেডিকেল সায়েন্সের নলেজ, এই কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড, ব্লকেজ, টেস্ট, ইসিজি, টিএমটি, ইটিটি, এইসব কোথা থেকে নেওয়া? সব মেডিকেল সায়েন্স, ডাক্তারি লাইন থেকে আমি সব নিচ্ছি, ওষুধও নেব। কেবল 3টে জিনিস বাদ দিয়েছি। কি কি বাদ দিলাম? একটা হলো বাইপাস সার্জারি, একটা রিং পরানো, আর একটা হলো অ্যাঞ্জিওগ্রাফি, যেখানে তারটা ঢোকায়। এই 3টে বাদ দিয়েছি। এই 3টে কেন বাদ দিয়েছি? কারণ কি, এই 3টেতে বডিকে ডিস্টার্ব করা হয়। মনে রাখবেন, নেচার, আমরা যেটাকে বলি আল্লাহর তৈরি করা মেশিন, এই মেশিন নেচারের থেকে যা তৈরি, কোনোটাতে আমাদের কাটাকুটি করার দরকার নাই। আপনি ভেবে দেখুন, কম্পিউটার আমরা তৈরি করি, কম্পিউটার খারাপ হয়ে গেলে কি করব? এটা দুটো পার্টস খুলবো, অন্য পার্টস লাগিয়ে দেবো, আবার চালু হয়ে যাবে। আমাদের বডিতে 2-4টে পার্টস পাওয়া যাবে তো বাইরে থেকে, বাজার থেকে নিয়ে লাগিয়ে দেবেন ভেতরে। আমাদের বডিতে ডিস্টার্ব করার পরে ওটা ডুপ্লিকেট পার্ট পাওয়া যায় না। মনে রাখবেন, গাড়ি খারাপ হয়ে গেলে উঠিয়ে ফেলে দিলেন, নতুন গাড়ি নিয়ে এলেন। আমাদের বডি খারাপ হয়ে গেলে কার সেকেন্ড হ্যান্ড পাওয়া যাবে? কোনো সেকেন্ড হ্যান্ড নেই। আপনি মনে রাখবেন, কোনো নেচারের জিনিসকে আপনি কাটাকুটি করার উচিত নাই। আমি একটা কথা দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি। একটা ফুল কেটে নিলেন গাছ থেকে, ওটাকে ফেরত লাগানো যেতে পারে? কেন লাগাতে পারবেন না? প্রকৃতিকে ডিস্টার্ব করা কখনো উচিত না। একটা পাতা ছিঁড়ে দিচ্ছি গাছ থেকে, আপনি লাগাতে পারবেন? আমাদের যা নেচারের জিনিস, সেটা আমাদের তৈরি নয়, আমরা ওটাকে ডিস্টার্ব করা উচিত না। আপনাকে আরেকটা কথা বলে ভাবি, দেখুন, বেদানা দেখেছেন? বেদানা, পমোগ্রেনেট, এক একটা দানার প্যাকিং দেখেছেন? আচ্ছা, সব প্যাকিং খুলে দিয়ে আপনাকে ধরিয়ে দিচ্ছি কি সেরকম প্যাকিং করিয়ে আনুন। আবার করে আনতে পারবেন না? কেন পারবেন না? আরে আমাদের জিনিস নয়, আমরা আমাদের, আচ্ছা এরকম মেশিন আপনি নিজে তৈরি করে নিতে পারবেন না? গাড়ি তৈরি হয়ে যাবে, কম্পিউটার তৈরি হয়ে যাবে, ফ্রিজ তৈরি হয়ে যাবে। আচ্ছা, এরকম ফ্রিজ তৈরি করতে পারবো আমরা? একদিন দেখছি এত বড়, 1 বছর পরে দেখছি এত বড়, 1 বছর পরে দেখছি এত বড়। ফ্রিজ নিজে নিজে বেড়ে যেতে পারে না? একটা বাচ্চা ছেলেকে দেখলাম 5 বছরে এত বড়, 6 বছরে এত বড়, 7 বছরে এত বড়। মানে কি, নিজে নিজেই? আচ্ছা, এরকম মেশিন আমরা বানাতে পারবো না? ছোট্ট একটা গাড়ি বানিয়ে দিলাম, প্রতিদিন বেড়ে বেড়ে বড় হয়ে যাবে গাড়ি। কেন পারবে না? আমাদের কল্পনারও বাইরে। এই হিউম্যান বডি এত স্পেশাল মেশিন, আমরা ভাবতেই পারি না এরকম বানাবার। আর যে জিনিস আমরা বানাতে পারবো না, সেটাকে ডিস্টার্ব করার আমাদের কোনো যুক্তি নেই। সেই জন্য আমার মনে হয় আমাদের বডিকে যদি রিং না পরানো হয়, বাইপাস না করানো হয়, তাহলে ভালো হবে। আর অ্যাঞ্জিওগ্রাফি যদি বিনা তারে হয়ে যায়, তাহলে অ্যাঞ্জিওগ্রাফি করানোটাও ঠিক নয়। তো এনিওয়ে, আমি এই জন্য আমার মনে হয় আমাদের সায়েন্স থেকে আমি সব জিনিস নিতে রেডি আছি, কেবল এই 3টে জিনিসকে ছেড়ে দিতে চাই।
যেটা নেচারের অপোজিটে, যেটা প্রকৃতির উল্টো দিকে যায়। আর এর সঙ্গে আমরা কি চাই? এর সঙ্গে চাই আর্ট অফ লিভিং। আর্ট অফ লিভিং মানে কি? জীবন শৈলীটাকে ইমপ্রুভ করাতে হবে। জীবন শৈলীতে কি কি চাই আমাদের? খাবার দাবার, টেনশন কম করা, স্ট্রেস ম্যানেজমেন্ট, মানসিক চাপটাকে কম করা, এটা হলো লাইফস্টাইল, যেটাকে আমরা বলি জীবনশৈলী, মানে হাউ টু লিভ প্রপারলি। এতে স্পিরিচুয়ালিটিও থাকবে, এতে টেনশন কম করার প্রসেসও থাকবে, এতে খাবার দাবার প্রতিটা জিনিসকে আমরা চেঞ্জ করতে হবে। আর যদি এটা চেঞ্জ করে দিন, আমাদের বডি নিজেকে রিপেয়ার করে নিতে পারেন। আরেকটা কথা আমি বলে দিই, কোনো মেশিন আমাদের কাছে নেই যে নিজেকে রিপেয়ার করে নেবে। একটা মার্সিডিজ গাড়ি নিন, BMW গাড়ি নিন, একটা স্ক্র্যাচ করে দিন, ওই স্ক্র্যাচটা কেউ ঠিক করতে পারবে না, পেন্ট করেই ঠিক হবে। আর আমাদের বডিতে একটা স্ক্র্যাচ করে দিন, 10 দিন পরে দেখুন স্ক্র্যাচ পুরো মিলিয়ে গিয়েছে। কেন মিলিয়ে গেল? বডি নিজেকে রিপেয়ার করে নেয়। আর এটাই আমি চাই, আমরা নিজেকে যখন রিপেয়ার করে নিতে পারি, তাহলে অপারেশন কেন করব? যদি আপনি কোলেস্ট্রলের প্রচুর সাপ্লাই দিয়ে যাবেন, ব্লকেজ বেড়ে যাবে। আর সাপ্লাই বন্ধ করে দিলে বডি আনবে কোথা থেকে? কোলেস্ট্রল পাবে না, ভেতর থেকে নিয়ে নিয়ে। বা আপনি শুনেছেন বুড়ো বয়সে ক্যালসিয়াম না খেলে হাড় কমজোর হয়ে যায়? কেন কমজোর হয়ে যাবে? বাহার থেকে সাপ্লাই দেবেন না, বডির ক্যালসিয়াম দরকার, হাড় থেকে বার করে করে নিয়ে নেবে। যদি হাড় থেকে বার করে করে নিয়ে নেয়, তো সেটাই তো আমরা চাই। কোলেস্ট্রল বাইরে থেকে সাপ্লাই বন্ধ, ট্রাইগ্লিসারাইড সাপ্লাই বন্ধ, বডি ভেতর থেকে নিক, আর নিয়ে নিয়ে ব্লকেজটাকে খুলে নিলেই তো আমার কাজটা হয়ে যাবে। সেটাই আমি চাই কি আমরা যদি এই সায়েন্স অ্যান্ড আর্ট অফ লিভিং সাওল থেকে আমরা যদি অসুখটাকে সারিয়ে নিতে পারি, তার এর থেকে ভালো কি হতে পারে? দেখা যাক। এখন একবার আপনাকে পুরো ব্যাপারটা বোঝাই। 2006-এ আমি যখন আমেরিকাতে গেলাম, আমি দেখলাম বিনা কেটে আরেকটা ট্রিটমেন্ট শুরু হয়ে গিয়েছে, আর সেটাকে আমরা বলি ন্যাচুরাল বাইপাস। ন্যাচুরাল বাইপাস মানেটা কি? এমন একটা মেশিন তৈরি হয়েছে যেখানে আপনাকে কাটতে হবে না, আপনার হার্টের নতুন বাইপাস হয়ে যাবে। এই মেশিনটার থিওরিটা একটু বোঝাতে চাই আপনাকে। আপনি শুনেছেন আমাদের দুটো কিডনি আছে, একটা চাইলে আপনি ডোনেট করে দিতে পারেন। কারো কাছে কিডনি নেই, খারাপ হয়ে গিয়েছে, আপনি বলেন আমার একটা নিয়ে নাও। কেন নিয়ে নিতে পারে ওরা? কারণ কি আপনাকে একটার সঙ্গে একটা ফ্রি দেওয়া হয়েছে। আজকাল শুনেছেন এরকম স্কিম, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। তা আল্লাহ তাআলা আগে থেকে বন্দোবস্ত করে রেখেছে, একটা কিডনির দরকার, একটা ফ্রি রেখে দেওয়ারও, এক্সট্রা থাক একটা। সেরকম ভাবে আমাদের হার্টেও একটা সেকেন্ড সেট দিয়ে রেখেছে। একটা টিউব বন্ধ, তার সঙ্গে আরেকটা সেট দেওয়া হয়ে গিয়েছে। আর ওই এক্সট্রা সেটটাকে আমরা বলি স্পোর্টসম্যানস টিউব। আপনি বলছেন স্পোর্টসম্যান, খেলাড়ি, অ্যাথলিট, তারা যত ইচ্ছা তাদেরকে দৌড়িয়ে দেন, তোদের কষ্ট হয় না। আর একটা নর্মাল আদমিকে বলুন দৌড়ান, 5 মিনিটে শ্বাসকষ্ট হয়ে গেল। কেন ভাই? নর্মাল লোকটাকে জিজ্ঞাসা করছে কি করে হলো, আমি 5 মিনিটে শ্বাস ফুলে যাচ্ছে আর তুমি 1 ঘন্টা দৌড়াচ্ছ। ও বলছে স্যার কিছুদিন আগে, 2 বছর আগে আমি আপনার মতোই ছিলাম, দৌড়াতে গেলে শ্বাস ফুলে যায়, কিন্তু আমি দৌড়াতে থাকলাম আর ধীরে ধীরে আমার নতুন টিউবগুলো খুলে গেল। এখন আমি 1 ঘন্টা দৌড়ালে আমার কষ্ট হয় না। কি ভাই তোমার হার্ট আলাদা ছিল? বলে না, হার্টটা সেম ছিল, আপনার কাছে একটা সেকেন্ড সেট আছে, ওটা চালু করেননি, আমি চালু করে নিয়েছি। আর এই সেকেন্ড সেটটা যদি হার্টকে দিয়ে রাখা হয়েছে, ওটাকে চালু করলেই তো ভালো। ওটা চালু হয়ে গেলে তো অপারেশনের দরকারও নাই। আর এই ট্রিটমেন্টটার নাম হলো ন্যাচুরাল বাইপাস। 35 দিন লাগে একটা মেশিন থেকে পাম্প করে আপনার হার্টের মধ্যে একটা নতুন সেট অফ টিউব চালু করে দেওয়া হবে। তাতে না কেটে, বিনা কেটে অপারেশন হতে পারে। যারা সিরিয়াস কেস, আমার কাছে লোকে আসে স্যার কালকে যদি মারা চাই, আমি বললাম কেন? বলে না অনেক বেশি ব্লকেজ আছে। আমি বলে তাহলে তুমি ন্যাচুরাল বাইপাস করে নাও, অপারেশন করতে হবে না, মেশিনে শুয়ে থাকবে, তোমার ভেতর থেকে হার্টের নতুন টিউব খুলে দেওয়া হবে। কিভাবে সেটা আমি আপনাকে বোঝাবো। এই ন্যাচুরাল বাইপাস 35 দিন লাগে, কিন্তু হার্টে হাজারে হাজারে টিউব খুলে যায় ভেতরে। আর একটা আরও ট্রিটমেন্ট পাওয়া গেল 2006-এ আমি নিয়ে এলাম, এটা হলো বায়োকেমিক্যাল অ্যাঞ্জিওপ্লাস্টি। মানে অনেক বছর আগে আমাকে একজন ভদ্রমহিলা গৃহিণী, উনি আমাকে ধরলেন, বললেন স্যার আপনি খুব ভালো কাজ করছেন, কত কিছু শেখাচ্ছেন লোককে, আপনাকে একটা অ্যাডভাইস দেবো। আমি বললাম কি? বলে আপনি এমন একটা ওষুধ বার করুন, আমি যত ইচ্ছা চর্বি খাবো, আর তারপরে ও ভেতর থেকে ব্লকেজটাকে খুলে খুলে দিবে। আমি বললাম এরকম কীরকম? বললো আমাদের কিচেনে, রান্নাঘরে ড্রেনের মধ্যে অনেক
সবজি টবজি দিয়ে দিই, তাহলে কি হয়, নালাটা বন্ধ হয়ে যায়। তারপরে একটা ওষুধ দিয়ে ওটাকে খুলে দিই আমরা, এটাকে ড্রেনেক্স বলে। আমি বললাম হ্যাঁ এরকম, বলে এরকম একটা কিছু ওষুধ বার করে দিন। আমেরিকাতে গেলাম, ওখানে জানতে পারলাম এমন একটা ওষুধ আছে যেটা ব্লকেজটাকে ভেতর থেকে 10-20% পর্যন্ত গলিয়ে নেয়। তো এটাকে বলা হলো বায়োকেমিক্যাল অ্যাঞ্জিওপ্লাস্টি। আমি বললাম বডিকে না কেটে যা যা হতে পারে আমি নিতে রাজি আছি। আমরা 2006-এর পরে আমরা এই দুটো ট্রিটমেন্টও শুরু করলাম। বললাম ঠিক আছে, লাইফস্টাইল ফলো করুক, যারা পুরোটা পারছে না বা যারা আরও তাড়াতাড়ি কিছু ঠিক হতে চায়, সুস্থ হতে চায়, তারা এই দুটো ট্রিটমেন্টও করিয়ে নিতে পারে। এগুলো আমার বই, এই জিরো অয়েলের রান্না কি করে হবে, এইটা ইংলিশে, হিন্দিতে, গুজরাতিতে, এরকম 9টা ল্যাঙ্গুয়েজে আমার বইগুলো পাবলিশ হয়েছে। এটা হলো জিরো অয়েল কুকবুক, জিরো অয়েল স্ন্যাক্স, নাস্তা। কত রকম নাস্তা তৈরি হতে পারে বিনা তেলের, 150 রকম নাস্তা, 151 নাস্তা উইদাউট অয়েল, 150 রকমের মিষ্টি, সুইটস উইদাউট অয়েল। আর জিরো অয়েল সাউথ ইন্ডিয়ান ডিশে, জিরো অয়েল থালি, এরকমভাবে প্রতিটা টপিকের উপরে বই লেখা হলো। আমার একটা সিরিজ অফ বুক আছে, 201 টিপস অন ডায়েট। ডায়েটের উপরে, খাবারের উপরে প্রতিদিন আমাকে কেউ না কেউ জিজ্ঞাসা করে, স্যার এটা খাবো কিনা, ওটা খাবো কিনা, এটা কেমন, ওটা কেমন। আমি বললাম বই লিখে দাও। যত কোশ্চেন দিলাম আমি নিয়ে এক একটা করে আনসার লিখলাম, আর সেটা একটা বই তৈরি হয়ে গেল। এটা হয়ে গেল 201 টিপস বাই দ্য ফর অন ডায়েট। তারপরে দেখলাম ডায়াবেটিক পেশেন্ট আমাকে জিজ্ঞাসা করে, স্যার ডায়াবেটিসের জন্য কি করব কি না করব, তার জন্য একটা বই লেখা হলো। তারপরে ওয়েট কম কি করে করা যায় তার উপরে বই লেখা হলো। তারপরে স্ট্রেস কি করে কম হয়, আজকে আপনাকে মানসিক চাপ কম হয় সেটার উপরে লেকচার দিলাম, তারও বই লেখা হয়ে গিয়েছে। তারপরে ব্লাড প্রেশার কি করে কম হয় তার উপরে 201 টিপস। 3 মাস আগে আমি একটা বই রিলিজ করলাম, সেটা হলো গ্যাস আর অ্যাসিডিটি। আজকাল দেখবেন গ্যাস অ্যাসিডিটির প্রচুর প্রবলেম, সবাই গ্যাসে ভুগছে, অ্যাসিডিটিতে ভুগছে, তার উপরে 201 টিপস, এরকম একটা বই আমি বার করেছি। আমার মনে হয় এই বইগুলো আর এই বইগুলো আমি ডাক্তারের জন্য লিখিনি, আমি নর্মাল লোকেদের জন্য লিখেছি, যারা পড়ে বুঝতে পারে কি করা যেতে পারে। আচ্ছা, এইসব করতে গেলে আমাদের হেল্প পাবো না ডাক্তারদের কাছ থেকে? কার্ডিওলজিস্ট ডিড নট হেল্প, কিন্তু হেল্প করলো আমাদের পেশেন্টরা, আমাদের জানাশোনারা, বাসার ভাইয়ের মতো লোকেরা, যারা আমাদেরকে হেল্প করতে এগিয়ে এলেন। কলকাতাতে আমার মনে আছে আমি যখন ক্যাম্প করতাম, এক পেশেন্ট, উনি হলেন কলকাতার সব থেকে রিচ মানুষ, ওনার নাম হলো রাধেশ্যাম আগরওয়াল। 17 বছর আগে আমার কাছে এসেছিলেন কি স্যার আমি একটা বাইপাস সার্জারি করালাম। কার কাছ থেকে করালেন, বলে এক দেবী সেঠি বলে হাসপাতাল আছে, দেবী সেঠি আপনি নাম শুনে থাকবেন, ইন্ডিয়ার খুব বড় হার্ট সার্জন। উনি অপারেশন করেছিলেন, কিন্তু 1 বছর পরে ওটা বন্ধ হয়ে গেল। 1 বছর পরে উনি হাঁটতে গেলে বুকে ব্যথা, শ্বাসকষ্ট, তার মানে কত ব্লকেজ, 80-র ওপরে, আবার 80 ব্লকেজ আবার হয়ে গিয়েছে। উনি যখন আবার এনজিওগ্রাফি করালেন তখন ধরা পড়লো 7টা ব্লকেজ, এখন 7টা ব্লকেজ, 70 থেকে উপরে সবগুলো। ওনাকে বলা হলো আরেকবার বাইপাস করিয়ে নিন। বললো 1 বছর আগে তো বাইপাস করালাম, আবার করিয়ে নিলে কি হবে। আমার কাছে দিল্লিতে এলেন, কলকাতা থেকে দিল্লি গেলেন, উনি শুনলেন কি একজন কার্ডিওলজিস্ট আছেন, বাইপাস বিনা ট্রিটমেন্ট করেন। উনি দিল্লি এসে আমার সঙ্গে দেখা করলেন। আমি বললাম আপনি প্রথম অপারেশনটা করালেন কেন, বলে আমি তো জানি না, আমাকে তো বললো এখনই করাতে, আমি করিয়ে নিলাম, এখন বলছে আবার করাতে হবে। আমি বললাম 1-1 বছরে করালে কবার করাবেন, বলে তাহলে 3 বছরে মারা যাব। আমি বললাম দেখুন আর বডিকে ডিস্টার্ব করবেন না, আপনি পুরো ব্যাপারটা বুঝুন। উনি আমাদের এরকম ক্যাম্প করলেন, তখন 3 দিনের ক্যাম্প হতো আমাদের, উনি 3 দিনের ক্যাম্প করলেন, আর তারপরে গিয়ে লাইফস্টাইল বদলে দিলেন। আর আজকে 17 বছর হয়ে গিয়েছে, উনি আবার সেকেন্ড বাইপাস সার্জারি কখনো করালেন না। আমার মনে আছে 2005 কি 6 বছরে আমি কলকাতাতে ক্যাম্প করছিলাম এরকম, আর সেই সময় আমি ক্যাম্পের জন্য চার্জ করতাম পয়সা। আমাদের ওখানে আমরা তখন চার্জ করতাম 20,000 টাকা 3 দিনের জন্য। হাজব্যান্ড ওয়াইফ দুজনে আমাদের সঙ্গে বসবে, পুরো ব্যাপারটা। অবশ্য ওখানে আমি হয়তো 5 স্টার হোটেলে করতাম, ওখানে পুরো এয়ার কন্ডিশন জায়গা, ওখানে টাকা পয়সা আমরা নিতাম, ওই টাকাটা খরচা হতো। আমার মনে আছে ওই ক্যাম্পে উনি এলেন, আমাকে বললেন ডাক্তার সাহেব আপনি কত চার্জ করেন। আমি বললাম 20,000 রুপিস। উনি বললেন এক কাজ করুন, এই টাকাটা যদি আমি দিয়ে দিই তাহলে আপনি ট্রিটমেন্ট করবেন, আপনি ফ্রি ট্রিটমেন্ট করুন। আমি বললাম ফ্রি কেন করতে চান। উনি বললেন আমি হার্টের পেশেন্ট, আর ইন্ডিয়াতে যত হার্টের পেশেন্ট, পুরো ওয়ার্ল্ডে যত হার্টের পেশেন্ট, তারা আমার ভাই বোনের মতো, আমি ওদেরকে সবাইকে হেল্প করতে চাই, আপনি যত টাকা রোজগার করেন আমার কাছ থেকে নিয়ে নেবেন।
আর আপনাকে আমি কথা বললি, লাস্ট 7 বছরে উনি আমাদের মোটামুটি 2.5 থেকে 3 কোটি টাকা দান দিয়েছেন, উনি ডোনেট করেছেন আমাদের সংস্থাকে। উনি বলেছেন যত লোককে শেখাবে তত ভালো হবে। আর এখানেও আমাদের বাসার ভাই আছেন, উনিও শিখিয়েছেন আপনাদেরকে। তো একবার ওনার জন্য আর আমাদের মনে রাখুন, ভালো কাজ করলে কেউ কখনো পিছিয়ে হয় না। আমার মনে আছে উনি আমাকে বলেছেন, ডাক্তার সাহেব আপনার যত টাকা চাই আমি দেবো আপনাকে। উনি এখনো বলেন কি, ডক্টর সাহেব मैं जब तक जिंदा हूँ आपको पैसे का कमी कभी नहीं होगा। 17 বছর হয়ে গেল, আমাকে উনি বলেছেন যত টাকা চাই। আমাকে কখনো কখনো বলে আপনার কোম্পানির শেয়ার দিয়ে দিচ্ছি আপনাকে। আমাকে একটা চেক লিখে দিয়েছিলেন, বলে আপনার বছরের কত ইনকাম লিখে নিন এত, আর পুরো টাকাটা নিয়ে নিন। তো এনিওয়ে, এরপরে অনেক আরও শিল্পপতি আমাদের সঙ্গে জুড়লেন। এক মালয়েশিয়ার পেশেন্ট আছেন, এই সিঙ্গাপুরের পেশেন্ট আছেন, উনি আমাদের বললেন ডাক্তার সাহেব যত প্রিন্টিংয়ের কাজ করবেন সব আমার পয়সা থেকে নিয়ে নিন। এরকমভাবে হতে লাগলো আমাদের। এরকমভাবে এক একটা করে ক্যাম্প করাতাম। আর এরকম একটা ক্যাম্প ইনি মোহন রহিয়ান সাহেব ওখানে অ্যাটেন্ড করে এলেন। আর ওখানের থেকে ওনার মনে এলো কি আমি এখানে করব। আর এখানে আমাদের একটা দুটো ক্যাম্প ইমামি থেকে স্পন্সার্ড হয়েছিল, কিন্তু তারপরে ওই ফরেন রেগুলেশনের প্রবলেমে ওরা বললো স্যার আমার বাংলাদেশ করা সম্ভব হবে না। তো সেখান থেকে আমরা এখানে ক্যাম্প করতে লাগলাম। এনিওয়ে, আমি প্রতি মাসে একটা করে ম্যাগাজিন বার করি, এটার নাম হলো সাউল টাইমস। আপনি যদি ইমেলে আছেন তাহলে ইমেলে আমাদের ওয়েবসাইটে গিয়ে, আমাদের ওয়েবসাইটের নাম লিখে দিই আপনার জন্য, ওখানে গিয়ে যদি আপনি নাম লেখেন তাহলে প্রতি মাসে আমাদের ম্যাগাজিন আপনার কাছে আসতে থাকবে। এই ওয়েবসাইটের নাম হলো www.saul.com আর saulheartcenter.com, এই নামে এই আমাদের ম্যাগাজিন। আপনি ওখানে গিয়ে নাম লিখে দিন, নিজের ইমেলটা দিয়ে দিন, প্রতি মাসে আপনাকে ইমেলে আমাদের ম্যাগাজিন আসা শুরু করে দেবে। কি কি হচ্ছে, নতুন কি এলো, আমরা কি কি এখন নতুন করছি, প্রতিটা জিনিস প্রতি মাসে এই ম্যাগাজিনটা আপনাকে ইমেলে চলে আসবে। আমার ফেসবুক অ্যাকাউন্টে আপনি গিয়ে ফেসবুকে ডক্টর বিমল ছাজাড়ে এন্ট্রি লাইক করে দিন, প্রতিদিন আপনাকে কিছু না কিছু আসা শুরু হয়ে যাবে। এনিওয়ে, হার্টের অসুখ এতক্ষণ যা বললাম আরেকবার রিভিশন করে দিই। এই হলো হার্ট, আর এই হার্টটা পাম্প করলে এখান থেকে একটা সিঙ্গেল টিউব বেরোয়। আপনাকে মনে আছে আমি বলেছিলাম, একটা সিঙ্গেল টিউব হার্ট থেকে বেরোলো। আর এই টিউবটা প্রথমে রাইট হ্যান্ড ব্রেন, লেফট হ্যান্ডকে ব্লাড দিল। আর টিউবটা ঘুরে গেল ছাতিতে থেকে পেটে গেল, পেটে লিভার, স্টমাক, কিডনি, ইন্টেস্টিন সবকে সাপ্লাই করে তারপর দুটো পাকে দিল। পুরো বডিকে ব্লাড পৌঁছে গেল একবার হার্ট পাম্প করলো তখন। আর হার্ট যখন পুরো বডিকে ব্লাড দেয় তখন নিজের জন্য 3টে টিউব নিয়ে নেয়। মনে আছে, এটা পুরো বডিকে ব্লাড দিয়েছে, আর নিজের জন্য 1টা 2টো 3টে টিউব নিয়ে নেয়। এই 3টে টিউবের নাম কি? করোনারি আর্টারিজ। একটা রাইটে, যদি ওই 3টে নাম মনে আছে, একটা হলো RCA রাইট করোনারি আর্টারি, একটা হলো LAD রাইটে একটা, লেফটে দুটো। লেফটে সামনের দিকে একটা, এটার নাম হলো LAD, আর লেফটে পেছনের দিকে লেফট সার্কামফ্লেক্স। এই 3টে টিউব আছে, তার ভেতরে ব্লকেজ হয়। আর আপনার মনে আছে ব্লকেজ কিভাবে হয় দেখেছেন? এই দেখুন ব্লকেজ, 0 ব্লকেজ 10 বছর বয়সে, কোনো ব্লকেজ নেই। 20 বছরে একটু হলো, আবার একটু, আবার একটু, আবার একটু, আবার একটু। এই 60 বছর বয়সে 80 ব্লকেজ করে ফেলেছে। তাহলে কত বছর লাগলো ব্লকেজ বানাতে? 40 বছর। 40 বছরে 80 ব্লকেজ, তার মানে 2% পার ইয়ার। আচ্ছা, এটাকে তাড়াতাড়ি করা যেতে পারে কি? একজন আমাকে বললো স্যার 2% পার ইয়ার খুব স্লো, আমি একটু ফাস্ট চলতে চাই। পসিবল কি না? আপনারা প্রতিদিন মাংস খাবেন, প্রতিদিন সিগারেট খাবেন, প্রতিদিন বেশি করে টেনশন নেবেন, এক্সারসাইজ বন্ধ করে দিন, আপনার ব্লকেজের স্পিডটা আরও বেড়ে যাবে। তাহলে অত মেহনত করতে হবে না, 40 বছর 20 বছরে কাজ পুরো হয়ে যাবে। এরকম সম্ভব নাকি? আছে অনেক লোক এইসব কাজ করে যাচ্ছে, এক্সারসাইজ বন্ধ করে ফেলেছে, প্রতিদিন খাবার ভুল খাচ্ছে, সিগারেট খাচ্ছে, ব্লকেজ আজকাল খুব কমন হয়ে গেছে। 40 বছরের বয়সে হার্ট অ্যাটাক নিয়ে বসে আছে পেশেন্ট। কেন? ওদের ব্লকেজের স্পিডটা আরো। তা আপনার কি মনে হয় এই ব্লকেজের স্পিডটা আমাদের হাতে না আল্লাহ তাআলার হাতে? আমাদের হাতে। আমরা চাইলে ব্লকেজ বাড়াতে পারি, আর যদি চান তাহলে ব্লকেজটাকে রুখতেও পারি, আর চান তাহলে ব্লকেজটাকে কম করা যেতেও পারে। আচ্ছা, এই ব্লকেজের ওপরে পর্দাটা মনে আছে? যদি ব্লকেজ বেড়ে যায় তাহলে পর্দাটার কি হবে? পর্দাটা একদিন ছিঁড়ে যাবে। আপনার মনে আছে? দেখুন, এটা 0 ব্লকেজ আর এটা 80% ব্লকেজ, এটা পর্দা ওপরে ব্লকেজ।
আর এই ব্লকেজ যদি বাড়তে থাকে এই পর্দাটা একদিন ছিঁড়ে যাবে, আর যেই পর্দা ছিঁড়বে পুরো ব্লকেজটা 100 হয়ে যাবে। দেখুন কি করে হার্ট অ্যাটাকটা হয়। এই ব্লকেজ বাড়তে থাকলো, 20 আছে, 40 আছে, 60 আছে, একদিন পর্দাটা ছিঁড়লো, পর্দা ছেঁড়ার সঙ্গে সঙ্গে এখানে কেমিক্যাল এলো আর এখানে রক্তর সঙ্গে মিক্স হয়ে গেল, আর রক্তটা জমাট বেঁধে গেল। এখন কত ব্লকেজ হয়ে গেল? 100%, এটাকে বলে হার্ট অ্যাটাক। আর 100 হলে ব্লাড সাপ্লাই কত? 0, ব্লাড সাপ্লাই হলো 0, হার্টের একটা অংশ মারা পড়বে, আর ওই অংশটা মারা পড়ে গেল, লোকটাও মারা যেতে পারে। আপনি এখন বুঝতে পারছেন হার্টের অসুখটা কিভাবে হচ্ছে। ব্লকেজ বাড়তে বাড়তে একদিন পর্দাটা ছিঁড়ে যাবে। আচ্ছা একটা কথা বলুন তো, এখন একটা ভেবে নেওয়া যাক, এই পর্দাটা কখন ছিঁড়বে? কত ব্লকেজ হওয়ার পরে পর্দাটা ছিঁড়বে? আচ্ছা এটাকে আমি আলাদাভাবে জিজ্ঞাসা করি। একটা নোটের তোড়ার ওপরে রাবার ব্যান্ড লাগানো আছে, আমি প্রতিদিন নোট ঢুকিয়ে যাচ্ছি, কত নোট ঢোকাবার পরে রাবার ব্যান্ডটা ছিঁড়ে যাবে? এটা ডিপেন্ড করবে রাবার ব্যান্ডের স্ট্রেংথের ওপরে। রাবার ব্যান্ড যদি ভালো কোয়ালিটির হয় তাহলে 200 নোট দিলেও ছিঁড়বে না, আর যদি খারাপ কোয়ালিটির হয় তাহলে তাড়াতাড়ি ছিঁড়ে যাবে। আপনার কি মনে হয় আমাদের সবার রাবার ব্যান্ড একরকম হবে না? না, আল্লাহ বলেছেন প্রতিটা মানুষ আলাদা, সবার সব জিনিস আলাদা করে দাও, রাবার ব্যান্ডও। আচ্ছা কার পর্দা কখন ছিঁড়বে এটা আমরা বলতে কখনো পারি না, কোনো ডাক্তার বলতে পারে না পর্দা কখন ছিঁড়বে। কিন্তু একটা কথা আমি বলতে পারি, যদি বাড়াতে থাকেন এক না একদিন ছিঁড়বেই ছিঁড়বে। হ্যাঁ একটা কথা ভাবুন, একটা মানুষ আমার কাছে এসে বলল স্যার 90 90 90 3 জায়গায় ব্লকেজ, কিন্তু হার্ট অ্যাটাক হয়নি, তাহলে আমি কি বুঝে যাই? আমি এটা বুঝে যাই কি রাবার ব্যান্ডের কোয়ালিটিটা ভালো, উপরওয়ালা কুছ ভালো কোয়ালিটির রাবার ব্যান্ড ইউজ করেছে। আর যার রাবার ব্যান্ড কমজোর তার কখন ছিঁড়তে পারে? 50-এর পরেই ছিঁড়ে যেতে পারে। এরকম আপনি শুনে থাকবেন, একটা মানুষ দৌড়াচ্ছে ওর কোনো কষ্ট নেই, তার মানে কি 70-এর কম ব্লকেজ, হ্যাঁ কি না? দৌড়াতে কষ্ট নেই, দৌড়াতে ওর 30 দরকার, সেটা ওর কাছে আছে, আর ধরা পড়লো নেক্সট ডে হার্ট অ্যাটাকে মারা গিয়েছে। তাহলে আপনি কি বলবেন? আরে কি ভরসা নেই, মেডিকেল সায়েন্সে কোনো ভরসা নেই, কালকে বলেছে ভালো আর আজকে বলছে হার্ট অ্যাটাক। আচ্ছা ওর টিএমটি, ওর যে দৌড়াচ্ছে ওর কোনো কষ্ট নেই, তার মানে ব্লকেজ 0 না? তার মানে কত ব্লকেজ? 50, 60, 70 এখনো হতে পারে। আর ওর পর্দাটা কমজোর, ওই সিগারেট খেয়ে যাচ্ছে আর টেনশন করে যাচ্ছে আর ভুল খাচ্ছে, তাহলে কি হবে? ব্লকেজটা বাড়বে আর পর্দাটা একদিন ছিঁড়ে গেল। 60-এ ছিঁড়ে গেল, পেশেন্ট কি বলবে? স্যার আমি তো হার্টের পেশেন্ট ছিলামই না, তাহলে হার্ট অ্যাটাকটা কি করে হলো? কিন্তু ব্লকেজ ছিল কি ছিল না? ব্লকেজ ছিল, ও জানতে পারেনি। কেন জানতে পারেনি? কারণ কি 60 ব্লকেজ হলে 40 খোলা আছে, পেশেন্ট তো কোনো কষ্ট হবেই না। হ্যাভ ইউ আন্ডারস্টুড দিস নাও? তো আমাদের হার্টের পর্দাটা যখন ছিঁড়বে সেদিন হবে হার্ট অ্যাটাক। কিন্তু যদি আমরা এই পর্দাটাকে ছিঁড়তে না দিই তাহলে কি করতে হবে? তাহলে ব্লকেজ বাড়ানো বন্ধ, আর নোটের তোড়া থেকে কিছু নোট বার করে নিতে হবে। তার মানে এই ব্লকেজটা এদিকে যাবে না, ব্লকেজটা এখানে রাখুন বা ব্লকেজটাকে এদিকে নিয়ে আসুন। আর এইটা যদি করেন তাহলে হার্ট অ্যাটাক কখনো হবে না। হ্যাভ ইউ আন্ডারস্টুড দিস না? আর ব্লকেজের কারণগুলো মনে আছে আপনার? ওই 14টা কারণ, 15টা, 3টে হলো, 2টো হলো কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড, তারপরে ওর সব ভাই বন্ধুরা, এই 6টা মিলিয়ে কি বলে লিপিড প্রোফাইল, মনে আছে? এর মধ্যে একটা ভালো জিনিস মনে রাখবেন, এই 6 জন গুন্ডা, তার মধ্যে একটা গুন্ডা ভালো গুন্ডা, এইচডিএল, এটাকে বলে গুড কোলেস্ট্রল। আপনি এরকম দেখেছেন সবার মন খারাপ হয় না, খারাপ কাজ করছে কিন্তু মনটা কিছু কিছু লোকের ভালো, এইচডিএলটাকে বলে গুড কোলেস্ট্রল। আমাদের ইন্ডিয়াতে আমি বলি কি একটা খুব খারাপ কাজ করে এরকম দল, কিন্তু তার মধ্যে একজন ভালো লোক আছে, সেরকম এইচডিএল ভালো লোক। সে ভালো লোকের কাজ হলো কোলেস্ট্রলকে কম করার চেষ্টা করা। এই এইচডিএলটা বাজারে পাওয়া যাবে না আপনাদের রক্ততে যদি এইচডিএল বেশি থাকে তাহলে ভালো হবে। আচ্ছা এইচডিএল বাজারে পাওয়া যাবে না? কিনে নিয়ে যাবে 2 কিলো, আমার জন্য নিয়ে নেবেন। এইচডিএল বাজারে পাওয়া যায় না, আমাদের বডি তৈরি করে। কখন? যদি আপনি হাঁটেন তাহলে এইচডিএলটা বাড়বে, আপনি যদি গ্রিন ভেজিটেবল খাবেন তাহলে এইচডিএলটা
বাড়বে। মনে রাখবেন এইচডিএল বাড়াতে হবে আর বাকিগুলোকে কম করতে হবে। কোলেস্ট্রল কত রাখতে হবে? 130-এর কম। আর ট্রাইগ্লিসারাইড 100 থেকে কম। আর ট্রাইগ্লিসারাইড আমরা দিই কেন খাবারে? কারণ কি আমরা জানি না ট্রাইগ্লিসারাইডের কোনো টেস্ট নাই, তেলের কোনো টেস্ট নেই, তাহলেও অ্যাড করা হচ্ছে কেন? আমাদের মাইন্ডসেট হয়ে গিয়েছে না তেল দিয়ে মশলাটাকে ভাজতে হবে। আমরা বলছি পানি দিয়ে মশলা ভাজো আর মশলার টেস্ট থাকবে, সবজি সেম থাকবে, ডাল সেম থাকবে, তাহলে তেল দিয়ে কি লাভ? আপনি বুঝতে পেরেছেন পুরো ব্যাপারটা এখন? তাহলে আমাদের এই কোলেস্ট্রল ট্রাইগ্লিসারাইড কম করতে হবে, এইচডিএল বাড়াতে হবে, আর ব্লাড প্রেশার আর সুগার কম করতে হবে, আর স্মোকিং বন্ধ করতে হবে, অ্যালকোহল বন্ধ করতে হবে। টেনশনটা, মানসিক চাপটাকে কতটা আনতে হবে? 50%। এখন দেখুন রিং মানে কি, এই ব্লকেজ দুদিকে ইয়েলো কালারের, দেখতে পাচ্ছেন হলুদ কালারের, এই ব্লকেজের ভেতরে একটা বেলুন ঢুকিয়ে দিলেন, বেলুনটাকে ফুলিয়ে দিলেন, বা কালো রঙের বেলুন আর বেলুনটাকে ফুলিয়ে দিলেন, ব্লকেজ কোথায় গেল? এখন ব্লকেজ এই সাইডে আর এই সাইডে। আচ্ছা, এই বেলুনটা বার করে নিলে ব্লকেজ ফেরত আসবে কি আসবে না? তাহলে এখানে একটা স্প্রিং ধরিয়ে দিল হল, এটাকে বলে রিং। এই রিংটা পরিয়ে দিলে ব্লকেজটা এদিক থেকে আসবে না, এদিক থেকে আসবে না। এরকম কোথাও দেখেছেন নালার মধ্যেখানে একটা এরকম গোল লাগিয়ে দেয়, ওপর থেকে রাস্তা হয়ে গেল? খালের মধ্যেখানে দেখেছেন এরকম? এই রিংটাকে বলা হয়, এই রিং, এরকম রিং দেখেছেন কোথাও? এটার ভেতরে কিছু খুলে দেখেছেন কখনো? একটা রিং দেখেছেন এরকম? এই রিংটার দাম কত হওয়া উচিত? ডট পেন 2 টাকাতে পাওয়া যায়, বল পেন। রিং এর দাম কত? 2 লক্ষ। কিরকম হবে? আচ্ছা, 2 লাখ টাকার একটা রিং আপনি কিনবেন কি কিনবেন না? আপনি আমাকে লোককে জিজ্ঞাসা করে কি দিয়ে তৈরি হয়, আপনি দেখুন 3 রকম হয়। একটা স্টেনলেস স্টিল, সেটাই সব থেকে কমন। গোল্ড থেকে ওরা তৈরি করেছিল, ওটা ফেল হয়ে গিয়েছিল। 2 গ্রাম ওজন। আচ্ছা, 2 গ্রামের একটা স্প্রিং এর দাম কত রাখা উচিত? লোহা থেকে তৈরি স্টেনলেস স্টিল কত দাম হলে ভালো হয়? ডট পেনের দাম 2 টাকা। আচ্ছা, 2 লক্ষ কিরকম চলবে? 2 লক্ষ হলে আপনি কিনবেন কি কিনবেন না? আচ্ছা, বেশি দাম হলে কিনবেন না, 3 লক্ষ হলে কিনবে। অনেক লোক এরকম আছে, স্যার যত দামি হোক লাগিয়ে দিন, যেটা ভালো হয় লাগিয়ে দিবেন। পেশেন্ট তখন কিভাবে, আমি তো কিছু বুঝি না, যেটা ভালো সেটা। তার মানে ডাক্তার জানে এর কাছে পয়সার কমি নেই, তাহলে 2.5 লক্ষ টাকারটা লাগিয়ে দাও, ইম্পোর্টেড লাগিয়ে দেব। আচ্ছা, একটা কথা বলুন, 1.5 লাখ দাম হওয়া উচিত কি হওয়া উচিত না? 2 লাখ দাম হওয়া উচিত কি না? 2.5 লাখ দাম হওয়া উচিত কি না? এরকম একটা স্প্রিং কেন এত দাম? ওরা জানে কি যত চাইবো তত পাবো। কেন? আচ্ছা, আমি একটা কথা ভাবি, আমি এইটা বিক্রি করতে চাই 2 লক্ষ টাকাতে, কিনবেন? ওই স্প্রিংটা থেকে তো বেশি দাম মনে হয় কিনা? এটা কেন কিনবেন? ওটা কেন কিনবেন? ভেবে দেখুন কেন কিনবেন। আমি জানতাম না আনসার। একটা পেশেন্ট আমাকে বোঝালো, স্যার আমি কখনো কিনতাম না, ওই এতটুকু স্প্রিং এর দাম 2 লক্ষ টাকা, আমি কখনো কিনতাম না। বলে তাহলে কিনলেন কেন? বলে আমি দেখি আমার বাবার এখানে বন্দুক লাগিয়ে রেখেছে, যদি মেরে দেয়। আমি বললাম যত চাও তত। আপনি বুঝতে পারছেন? আমি বললাম এটা 2 লক্ষ টাকা। আপনি বললাম কিনবো না। আমি বললাম কিনতে হবে। আপনি বললেন কি করতে পারেন? আমি বললাম দেখো পিছনে ঘুরে, আপনি দেখলেন আবার আপনার হাজবেন্ডের এখানে বন্দুক লাগিয়ে একজন লোক দাঁড়িয়ে আছে। এখন কত নিবেন? আপনি কত দিতে পারেন এখন? 2 লক্ষ দেবেন স্প্রিং এর? আচ্ছা, স্প্রিং এর দাম দিচ্ছেন না হাজবেন্ডের দাম দিচ্ছেন? দাম কার? হাজবেন্ডের দাম। হাজবেন্ডের দাম 2 লক্ষ হবে? আমার এক পেশেন্ট সে বলল, স্যার আমার বাড়িতে যত টাকা ছিল, আমার স্ত্রী যখন শুনলো হাজবেন্ড ভর্তি, সব টাকা ব্যাগে করে নিয়ে চলে এসেছে। বলে 10 লক্ষ টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর ডাক্তার জানতোই না ওরা 2 লক্ষ টাকা চাইলো। যদি 10 চাইতো আমার ওয়াইফ আঁখ বন্ধ করে দিয়ে দিত, বলে 10 লাখ নিয়ে দাও, কিন্তু আমার হাজবেন্ডকে বাঁচিয়ে দাও। এখন কত টাকা দিতে পারে ও? আচ্ছা, 1.5 লক্ষ টাকার 2-3টে স্প্রিং লাগালে কেমন হয়? আমাদের ইন্ডিয়াতে একজন ডাক্তার আছে, 2টোর কথা বলে শুরু করে, আর বেরোবার সময় বলে আর একটা লাগিয়ে দিলে খুব ভালো হয়। কি বলেন? তাহলে কি হয়? লাগিয়ে দিন। লাস্টে এসে বলে 4টা লাগাতে হলো, আপনার আরেকটু খরচা বেড়ে গেল, কিন্তু পেশেন্ট বেঁচে আছে। এখন দেখা গেল 10 লক্ষ টাকা দিয়ে স্প্রিং লাগানো হলো, 4টা স্প্রিং। কিন্তু একটা মনে রাখবেন, এই স্প্রিংটা, এখন ব্লাডটা কোথায় যাবে? ব্লাডটা এই স্প্রিং এর ভেতর দিয়ে যাবে, ব্লকেজটা আসতে পারবে না। কিন্তু এই স্প্রিংটা
লাগাবার পরে তো খাবার দাবার চেঞ্জ করার কোনো প্রবলেম নেই না, যা মর্জি খেতে পারেন, যা মর্জি করতে পারেন, সিগারেট টিগারেট খেতে পারেন, কোনো অসুবিধা নেই না। এরপরে ব্লকেজ আরো তাড়াতাড়ি আসবে। একটা জিনিস মনে রাখবেন, ওই অরিজিনাল ব্লকেজ কত বছরে হয়েছিল? 40 বছর। এই স্প্রিং লাগিয়ে 40 বছরের গ্যারেন্টি দেবে না? এই স্প্রিং এর পরে কোনো ভরসা নাই। 6 মাস কি 9 মাস কি 1 বছর কেউ বলতে পারে না। আমার কাছে লাইন লাগিয়ে পেশেন্ট আছে যারা 3 মাস 6 মাস 9 মাসে ব্লক করে ফেলেছে আবার। কারণ কি, কোলেস্ট্রল এর ভেতর থেকে যদি যায় স্প্রিং এর ভেতরে খুব তাড়াতাড়ি ব্লকেজ হয়ে, এটা ফরেন বডি বোঝেন আপনি? আমাদের বডি ফরেন বডিকে টলারেট করে না, ডিস্টার্ব করতে থাকে। আর ব্লকেজ পুরো হার্টে কোথাও হয় না, ওই ব্লকেজ যেখানে স্প্রিং সেখানে আবার ফেরত হয়। যখন স্প্রিংটা বন্ধ হয়ে যায় তখন ওরা বলে আরও 2টো লাগিয়ে নিন, খুব ভালো হবে আপনার জন্য। কিন্তু মনে রাখবেন, এই স্প্রিংটা খুব ভালো জিনিস না। এটাকে রিং বলুন, স্প্রিং বলুন, যা ইচ্ছা। আর একটা হলো বাইপাস সার্জারি, ওটা আবার কি, পুরো বুকটাকে কাটতে হবে। আচ্ছা, কাটবেন কি দিয়ে? চাকু দিয়ে না কি দিয়ে? করাত দেখেছেন? ইলেকট্রিক করাত কোথায় দেখেছেন? কখনো টাইলস ফিটিং করেছেন বাথরুমে, কিচেনে? একটা গোল করাত থাকে, এখানে লাগিয়ে কাট, পুরোটা কেটে গেল পাথর এই হাড়টা। এখানে একটা জ্যাক লাগিয়ে এটা এরকম করে খুলবে, আর ভেতরে হাড়টা। আচ্ছা, এই চলতি হাটে সেলাই ভালো হবে কি হবে না? চলতি হাটে সেলাই, তাহলে কি করতে হবে? হার্টটাকে বন্ধ রাখতে হবে। হার্ট বন্ধ রাখলে পুরো বডিকে ব্লাড কোথা থেকে পাবে? বলে 3-4 বটল ব্লাড দিতে হবে, ওটাতে একটা মেশিনে ঢোকাবো, মেশিন থেকে পুরো বডিকে চালাবো। আর সেই সময় হার্টটাকে বন্ধ করে তাতে সেলাই করে অপারেশন হবে। খুব ছোট অপারেশন না, এত বড় অপারেশন, এত কমপ্লিকেশন, এত লোক মারা যায় এই অপারেশনে। এই জন্য আমি অপারেশনের খেলাফে আছি। অপারেশন পরে কি হবে সেটা দেখুন। এই যে ব্লকেজটা আছে তার জায়গায় নতুন টিউব লাগিয়ে দিল, এই যে ব্লকেজটা তার জায়গায় নতুন টিউব লাগিয়ে। আচ্ছা, এই নতুন টিউবে তো কখনো ব্লক হবে না, আর কি মনে হয় আপনার? একটা রিপোর্ট দেখুন এবার। অরিজিনাল ব্লকেজ কত বছরে? 40 বছর, 2% পার। আর যদি রিং পরাবার পরে যদি 2 বছরে ব্লকেজ হয়, তার মানে কত বছর? 2 বছরে 80, তার মানে 1 বছরে। এই 2% আর 40%-এ ফরক আছে নাকি? 20 গুণ স্পিড। এটা 20 টাইম স্পিড কেন বাড়লো ব্লকেজের? আমি বলেছিলাম নেচারের সঙ্গে, প্রকৃতির সঙ্গে কখনো খেলাধুলো করবেন না। একটা 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 ফুল গাছে থাকলে 10 দিন চলবে, কেটে রেখে দিন, একদিনে খারাপ হয়ে যাবে। কেন? প্রকৃতি থেকে আপনি ওকে আলাদা করে দিলেন। এই প্রকৃতির মধ্যে যাও ঝামেলা করবেন তার অসর। এই পেশেন্টটার নামটা সেম কিনা, এই অ্যাঞ্জিওপ্লাস্টির আগে আর পরে নাম সেম কিনা, চেহারা সেম কিনা, সব জিনিস সেম, কি ডিফারেন্স? একটা রিং লাগানো হয়েছে, এই রিং এর জন্য ব্লকেজটা 40% স্পিডে চলবে এখন। আর বাইপাসের পরে 1 থেকে 10 বছর বলে অ্যাভারেজ। এই 5 বছরে যদি 80 ব্লকেজ হয়, তাহলে প্রতি বছর কত? 16% পার ইয়ার। আচ্ছা, এটা নর্মাল থেকে বেশি না কম? বেশি কেন? এখন এই টিউবটা হার্টের জন্য তৈরি হয়নি। এরকম না কি গাড়ির প্রথম দিকের উইন্ডোটা খুলে পেছনে লাগিয়ে দিলেন। আরে সেম শেপ, সেম সাইজ হয় না, আলাদা আলাদা সাইজ। এই পায়ের থেকে যে টিউব কাটবে, হাত থেকে যে টিউব কাটবে, সেটা সেম হার্টের মতো নাই। এই জন্য ওটা 40 বছর চলবে না, ওটা 5 বছরে। আচ্ছা, এই স্টেন্ট বা এই যে রিং লাগানো আর এই বাইপাস সার্জারির পরে লাইফস্টাইলটাকে বদলাতে হবে কি হবে না? আর যদি পরেই বদলাতে হয়, তাহলে আগে বদলিয়ে লাভ আছে কি নাই? আর তারপরে ওষুধ তো খেতে হবে না জিন্দগি ভর। ওরা বলে রিং পরাবার পরে আর বাইপাসের পরে জিন্দগি ভর ওষুধ খাওয়া কম্পালসারি। তার মানে ওষুধও খেতে হবে, খাবার দাবারও চেঞ্জ করতে হবে। তাহলে রিং পরিয়ে করা উচিত না আগেই করে নেওয়া উচিত? তাহলে হ্যাভ ইউ আন্ডারস্টুড দিস প্রসেস? আমি জানি আমি এই দুটো অপারেশন করাতে চাই না। আমি কার্ডিওলজিস্টদেরকে বোঝাই। আমি একজন, আমার মনে আছে দিল্লিতে এক কার্ডিওলজিস্টকে ধরলাম, আমার বন্ধু। আমরা, তোমরা এরকম কেন বলো? আজকে হার্ট অ্যাটাক হয়ে যাবে, তুমি জানো কালকে হার্ট অ্যাটাক হবে, আজকে হবে না, 1 মিনিট পরে হবে। বলে দেখো, তুমি জানো না আমাদের অবস্থা। আমাদের হাসপাতাল বলেছে টার্গেট দিয়েছে। টার্গেট বুঝেন আপনি? বলেছে আগের মাসে 30টা অপারেশন করেছো, এই মাসে 35টা করতে হবে। প্রতি মাসে কিছু কিছু করে বাড়াও। আমাদের প্ল্যান বানানো আছে, এত বেড থাকবে, এত অপারেশন হবে, যত হাসপাতালে অপারেশন হবে তত আমাদের সাকসেস হবে। তাহলে আমি যদি 2-3 মাস যদি টার্গেট অ্যাচিভ না করি, আমাকে বার করে ওরা নতুন ডাক্তার নিয়ে আসবে।
আচ্ছা, ডাক্তার ফেঁসে গিয়েছে, ফেঁসে যায়নি, ওরাও ফেঁসে গিয়েছে। প্রবলেম এরকম হয়ে গিয়েছে, পুরো সিস্টেমটা একটা বিজনেস মডেল হয়ে গিয়েছে। পেশেন্ট কোনো কনসিডারেশন না, পেশেন্ট হলো র মেটেরিয়াল। র মেটেরিয়াল বোঝেন? ফ্যাক্টরিতে কি দরকার ওদের? র মেটেরিয়াল। তাহলে পেশেন্ট কি হয়ে গেছে? মিনস টু অ্যাচিভ দ্য টার্গেট। পেশেন্টকে টার্গেট পৌঁছাবার জন্য খুব দরকার ওদের। তাই এটা আমাদের মেজর প্রবলেম। কিন্তু আপনার কি মনে হয় এই হার্টের হাসপাতাল ডাক্তারদেরকে কমসে কম অপারেশনের পরে বুঝিয়ে দেওয়া উচিত কিনা পেশেন্টদেরকে? কি দেখো, যা হয়েছে হয়েছে, আমরা টাকা রোজগার হয়ে গিয়েছে, এখন এক কাজ করবে, এবার বাড়িতে গিয়ে কাল থেকে যত রকম অ্যানিমাল ফুড বন্ধ করে দিও, আর তেল ঘি খেও না। ওরা বলে বলে একটু একটু করে খাবেন, মানে ব্লকেজটা বাড়ান, একটু স্লো বাড়াবেন, কিন্তু আসবেন ফেরত আবার। তা আপনার কি মনে হয়, ভালো হচ্ছে খারাপ হচ্ছে? আচ্ছা, একটা কথা বলুন, এই কোলেস্ট্রল আর ট্রাইগ্লিসারাইডের নলেজ আপনার কাছে কেন নাই? কেন এই নলেজটা আপনার কাছে নাই? আচ্ছা, ইন্ডিয়ার রাজধানী কি? দিল্লি। আর আমেরিকার রাজধানী কি? ওয়াশিংটন ডিসি। এই খবরগুলো আপনাকে কে দিল? বই। এই বইটা কেন পড়েছিলেন? হিস্ট্রি, জিওগ্রাফি পড়েছি, ওতে সব লেখা আছে। আপনার কি মনে হয় স্কুল কলেজে একটা হেলথ করে সাবজেক্ট রাখা উচিত কি না? আর এইগুলো যদি বাচ্চার সময় থেকে আপনাকে বুঝিয়ে দেওয়া হতো, এটা কোলেস্ট্রল, এটা ট্রাইগ্লিসারাইড, এটা থেকে ব্লকেজ হয়, এটা ব্লাড প্রেশার, এটা সুগার, এই নলেজগুলো যদি আগে থেকে দিয়ে দিত, তাহলে ভালো হতো কি হতো না? আপনার কি মনে হয় ওয়াশিংটন ডিসি আপনার জন্য খুব বেশি দরকার, না কোলেস্ট্রলের নলেজটা দরকার? আপনি বুঝতে পারছেন প্রবলেমটা কোথায়? প্রবলেম হলো আমাদের শিক্ষা প্রণালী। আর এই হেলথ সাবজেক্টটা যদি স্টুডেন্টরা পড়ে, তাহলে আগে গিয়ে হার্টের অসুখ হওয়ার চান্স প্রচুর কমে যাবে, হ্যাঁ কি না? তো এইখানে প্রবলেম আছে। এই যে নলেজ নেই লোকের কাছে, এর জন্য ওরা এক্সপ্লয়েটেড হচ্ছে। এক্সপ্লয়েটেড বুঝতে পারছেন? ওদেরকে ভয় দেখিয়ে অপারেশনের জন্য বাধ্য করা হচ্ছে। আমার মনে হয় হার্টের পেশেন্টরা যদি পুরো ব্যাপারটা বুঝতে পারে আর নিজেকে ঠিক করতে পারে, তাহলে ওর কোনো অসুবিধা থাকার কথা নাই। হ্যাভ ইউ আন্ডারস্টুড দিস নাও? চলুন আগে যাওয়া যাক, এখন কি করা যায়। আমেরিকাতে একজন, মার্কিন যুক্তরাষ্ট্রতে একজন সায়েন্টিস্ট আছে যার নাম ডিন অর্নিশ। ইনি প্রথম ডাক্তার, ইনি হলেন ডিন অর্নিশ। হি ইজ দ্য ফার্স্ট ডক্টর। উনি ওয়ার্ল্ডকে দেখিয়ে দিলেন কি ব্লকেজকে রিভার্স করা যেতে পারে। উনি প্রথম ডাক্তার যিনি করলেন কি জানেন তো, 50টা হার্টের পেশেন্ট নিলেন, সবার একটা করে অ্যাঞ্জিওগ্রাফি করালো হলো। আর ওই অ্যাঞ্জিওগ্রাফি না যেখানে 70, 80, 90 ব্লকেজ হবে, উনি একটা স্পেশাল অ্যাঞ্জিওগ্রাফি করালেন যেখানে ব্লকেজ হবে 77.91, 83.32। বুঝতে পারছেন? অ্যাকিউরেট অ্যাঞ্জিওগ্রাফি করালেন। এবার ওই পেশেন্টের দুটো ভাগ করে দিলেন। একটা ভাগকে বললেন, দেখো এই বইটা নাও, এতে সব লেখা আছে, আর এই ওষুধ খাও, যাও। আর অন্য গ্রুপকে কি বললেন কি, তোমাকে প্রতি সপ্তাহ আমাদের এখানে আসতে হবে, আমরা 7 দিনের খাবার প্যাক করে দেব। আর ওই 7 দিন আপনাকে ওই যা যা আমরা দিচ্ছি ওগুলো খেতে হবে বিনা তেলের। আমরা মেনু দেব, আপনার যা যা পছন্দ ঠিক করে দেবেন। প্রতি 7 দিনের খাবার প্যাক করে দেব, গিয়ে ফ্রিজারে রাখবেন, গরম করে করে খাবেন। 1 বছর পর্যন্ত ওদেরকে জিরো অয়েল খাওয়ালো, ওদেরকে ওয়াকিং করালো, এক্সারসাইজ করালো, টেনশন কম করালো। ওখানের প্রবলেম হলো আইসোলেশন, ইনসিকিউরিটি। ওখানে উনি বললেন কি, আমরা কি করি, পেশেন্টদেরকে গলা দিয়ে মিলিয়ে দিই, সবাইকে দোস্তি বানিয়ে দিই। তুমি তোমার আধ ঘন্টা তোমার কষ্ট বলো, আর তুমি আধ ঘন্টা ওকে কষ্ট বলো। যারা নিজের কষ্ট বলে, টেনশনটা একটু কমে যায়। ওরা এরকমভাবে স্ট্রেস ম্যানেজমেন্ট শেখালো, ওদেরকে যোগা শেখালো, ওদেরকে মেডিটেশন শেখালো। আর 1 বছর পরে আবার একটা করে অ্যাঞ্জিওগ্রাফি করানো হলো। সেকেন্ড অ্যাঞ্জিওগ্রাফিতে কি দেখা গেল কি, যারা ডিন অর্নিসের প্রোগ্রাম ফলো করছিল তাদের সবার ব্লকে 2% করে কমে গিয়েছে, আর যারা ফলো করছিল না তাদের 2% করে বেড়ে যাচ্ছে, আর তাদের হার্ট অ্যাটাক হওয়ার চান্স বেড়ে যাচ্ছে। তার মানেটা কি, যারা ফলো করছে তারা ব্লকেজটাকে কম করছে। আর ওই ব্লকেজ কম করা উনি দেখালেন কতটা।